আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করছি কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল বা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরমাণু মডেল পড়ছিলাম। আমরা একটা পদার্থকে যদি ভাঙো, একটা পদার্থ, এটা একটা মনে করো স্বর্ণের টুকরা। স্বর্ণের টুকরা বা সোডিয়ামের টুকরা, এটাকে যদি তুমি ভাঙতে থাকো, ভাঙতে 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 ক্ষুদ্রতম স্টেজ অফ ম্যাটার, এই পদার্থের একদম ক্ষুদ্রতম স্টেজে যদি তুমি যাও, যেটা পাবা সেটা হচ্ছে অ্যাটম বা পরমাণু আমরা যেটাকে বলি। ডাল্টন সাহেব এটা প্রমাণ করছে। একদম পরমাণুর ক্ষুদ্রতম যে স্টেট, এটা হচ্ছে আমাদের পরমাণু, পদার্থের ক্ষুদ্রতম স্টেট পরমাণু। এখন এই পরমাণুকে যদি তুমি আবার বিশ্লেষণ করো, তাহলে কি কি পাবা? পরমাণুকে বিশ্লেষণ করলে তুমি ইলেকট্রন পাবা, তুমি প্রোটন পাবা, তুমি নিউট্রন পাবা। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো কিন্তু আবার অনেকগুলা পদার্থ দিয়ে তৈরি। এখানে ম্যাসন কণা আছে, বোসন কণা আছে, মিউন কণা আছে। যদি বিস্তারিত এগুলো নাই আপাতত তোমার, আহ, তো আমরা পড়ব এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণা, এই কণাগুলা কিভাবে বিন্যস্ত থাকে। মডেল মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণা বা আলটিমেটলি বিন্যাসটা কেমন, স্ট্রাকচার অফ অ্যাটম মডেল। অ্যাটম মডেলের স্ট্রাকচারটা পড়ার জন্য আমরা তিনটা মডেল পড়ি। আমরা এসএসসিতে দুটো মডেল পড়ে আসছি। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, 1911 সালে যেটা দিয়েছিল। এরপরে বোর পরমাণু মডেল। ফাইনালি এখন আমরা পড়ব সবচেয়ে আধুনিক যে মডেল, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। ঠিক আছে? আচ্ছা, তো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল এবং আধুনিক পরমাণু মডেল, তাহলে এটাই হচ্ছে আমাদের আধুনিক পরমাণু মডেল। ভিত্তি হলো নিম্নোক্ত মতবাদ। তাহলে এখানে আমরা কয়েকটা মতবাদ যদি দেখি, এক নম্বরে বলা হচ্ছে রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব। মানে রাদারফোর্ড একটা খুব মানে যুগান্তকারী একটা পরীক্ষা করার মাধ্যমে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে উনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। হ্যাঁ, প্লাম পুডিং মডেল যেটাকে বলা হয়, এই প্লাম পুডিং মডেলের মাধ্যমে উনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। এই নিউক্লিয়াসের অস্তিত্ব আমাদের রাদারফোর্ড থেকে পাই। এটা ওনার একটা বিশাল অবদান। নিলস বোর সাহেব কি করেন, ইলেকট্রনগুলো যে ঘূর্ণায়মান আছে এগুলাকে উনি স্থির কক্ষপথ, অরবিট, স্টেশনারি অরবিট, শক্তি স্তর, এগুলো উনি ধারণা দেন। এরপরে ডি ব্রকলি সাহেব আমাদের যে ইলেকট্রন, ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম, মানে ইলেকট্রনের দুটা ধর্ম পাওয়া যায়। একটা হচ্ছে তার কণা ধর্ম, আরেকটা হচ্ছে তার তরঙ্গ ধর্ম। ইলেকট্রনের দ্বৈত ধর্মের ধারণা দেন আমাদের ডি ব্রকলি সাহেব। ডি ব্রকলি সাহেবের যে সূত্র, এটা আমরা এই প্রিভিয়াস ডে পড়েছিলাম, ইলেকট্রনের দ্বৈত ধর্ম। ঠিক আছে? পরীক্ষায় আসে ইলেকট্রনের দ্বৈত ধর্ম কে দেন? ডি ব্রকলি। পরীক্ষায় আসে ইলেকট্রনের দ্বৈত ধর্ম তুমি পড়বা, বাট ব্র্যাকেটে যে ইংরেজি লাইনটা আছে এটা তুমি পড়বা না। দ্যাটস ওয়াই আমাদের পরীক্ষকগণেরা অনেক সময় এইটা দেয়, আমাদের প্রশ্নকর্তারা অনেক সময় এই লাইনটা দেয়, পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি। কে দেন? ডি ব্রকলি। তাহলে পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি যে কথা, ইলেকট্রনের দ্বৈত ধর্ম সেম কথা। ইলেকট্রনের দ্বৈত ধর্ম বা পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি কে দেন? ডি ব্রকলি দেন। ডি ব্রকলির সমীকরণ থেকে আমরা পাই ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি। ডি ব্রকলির সমীকরণ হচ্ছে এটা। পরীক্ষা আসে ডি ব্রকলির সমীকরণ কোনটা? ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি। এটাকে আমরা তাছাড়া আমরা কক্ষপথ থেকে পাই 2 পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা এন এন এইচ বাই এম বি। দেন কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এম্পিয়ার ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই ফাইনালি আমরা পেয়েছিলাম। দেন সুরিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার সমীকরণ থেকে আমরা প্রিভিয়াস ডেতে পড়েছিলাম এই যে এটা। দেন এখানে আমরা সাইয়ের পরিচয় কি, দেন ইয়ের পরিচয় কিগুলো দেখলাম। দেন হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপাল, অনিশ্চয়তা নীতি। ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ কখনোই তুমি একই সাথে শুদ্ধভাবে, নির্ভুলভাবে বের করতে পারবে না, যেটাকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলা হয়। এই পাঁচটা রুলকে মার্চ করে, একসাথে করে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল বা আধুনিক পরমাণু মডেলের অস্তিত্ব আমরা পাই। ঠিক আছে? তো এক কথায় আমাদের যে দ্বিমাত্রিক কাঠামো, এগুলা মানে দ্বিঘাত এক্স ওয়াই জেড বা ত্রিমাত্রিক, আমাদের যে সুরিঞ্জার সাহেব আসলে ত্রিমাত্রিক বর্ণনা দেন। মানে আমাদের, আমরা তো এতদিন যে মডেলগুলো বোর পরমাণু মডেল বলতে সব 2D তে সীমাবদ্ধ ছিল, 2 ডাইমেনশন, বাট এগুলো আসলে সব 3D, মানে ত্রিমাত্রিক ব্যবস্থা। তো এই যে চতুর্দিকে ইলেকট্রোমিকের অবস্থান, দেন কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি। তাহলে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পূর্ণ পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি কিন্তু। তাছাড়া আমাদের অরবিটাল দেন 90 থেকে 95% যেখানে আমাদের ইলেকট্রন থাকে, এগুলো আমরা বিভিন্ন স্থানে পাই। এখন এই জায়গাটা আমি যদি একটু তোমাকে ক্লিয়ারিফাই করি, অরবিটাল বা বিষয়টা কি, 90 থেকে 95% বিষয়টা কি। আচ্ছা, খেয়াল করো তো, এটা হচ্ছে আমাদের একটা অরবিট বা শক্তি স্তর। ঠিক আছে? অরবিট বা এটা একটা শক্তি স্তর।
এই অরবিট বা শক্তি স্তরে আমি যে বললাম এই জায়গায় দুইটা ইলেকট্রন আছে, 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 বিষয়টা আসলে অতটা সহজ না। তোমায় যে বললা এখানে দুইটা ইলেকট্রন, নো, এভাবে হয় না। এখানে ইলেকট্রনগুলো কিছু নিয়ম ফলো করে থাকে, মানে আমরা যত স্বাভাবিকভাবে বলছি এত স্বাভাবিক না তারা। তারা ইলেকট্রন থাকে, তবে কিছু রুলস মেনটেন করে, কিছু শেপ মেনটেন করে। ইলেকট্রন মনে করো এখানে থাকবে, ইলেকট্রন এর অবস্থানকে, আচ্ছা আমি এখানে একটা ইলেকট্রন এখানেই আছে, এটা কিন্তু আমি 100% বলতে পারবো না। একটা ইলেকট্রন এখানেই আছে, এটা কিন্তু 100% কখনোই আমি বলতে পারবো না। আমি ইলেকট্রনের সম্ভাব্য অবস্থানটা বলতে পারবো। ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান কোথায় সে থাকতে পারে, মনে করো এই জায়গায় এরকম একটা গোলাকার একটা সার্কেল, হ্যাঁ গোলাকার বা ডিম্বাকার, যদি বলো সার্কেল, মানে ইলেকট্রনটা এই জায়গায়, মানে এই ডট ডটগুলো দেখতেছো না, এই ডট ডটগুলো হচ্ছে মূলত ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান। ডট ডটগুলো হচ্ছে মূলত ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান, বা এর মানে হচ্ছে ইলেকট্রনটা এই ডট ডটের যে কোনো জায়গায় থাকতে পারে, তবে সে এরকম একটা বৃত্তাকার বা গোলাকার গোলাকার শেপের ভিতরে থাকার সম্ভাবনা 90 থেকে 95%। ঠিক আছে। আবার এমনও হইতে পারে এরকম একটা ডাম্বেল আকার একটা শেপ হইতে পারে, ডাম্বেল আকার শেপ। এই ডাম্বেল আকার শেপের যে ডট ডটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইলেকট্রন না, পিওর 100% ইলেকট্রন হইতেও পারে। ইলেকট্রন এর অবস্থান কিন্তু আমরা 100% বলতে পারছি না, এগুলো হচ্ছে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান। এই ডাম্বেল আকার এরিয়ার মধ্যে ইলেকট্রনটা থাকতে পারে। সেমভাবে এটা ডাবল ডাম্বেল আকৃতির একটা ফর্ম হইতে পারে, ডাবল ডাম্বেল আকৃতির একটা ফর্ম। তো এই জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95% হইতে পারে। যে এরিয়া জুড়ে, এটা হচ্ছে শক্তি স্তর, এ পুরোটা কি শক্তি স্তর। শক্তি স্তরের ভিতরে এই যে এরিয়া জুড়ে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে আমরা বলি উপশক্তি স্তর, বাংলা হচ্ছে অরবিটাল। শক্তি স্তরের ইংলিশ হচ্ছে অরবিট, উপশক্তি স্তরের ইংলিশ হচ্ছে অরবিটাল। তাহলে শক্তি স্তর বা অরবিটের যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাই হচ্ছে অরবিটাল। ওকে। এখন এটা যদি গোলাকার হয় তাহলে এটার নাম হবে এস অরবিটাল। এটা যদি ডাম্বেল আকার হয় এটার নাম হবে পি অরবিটাল। এটা যদি ডাবল ডাম্বেল আকৃতির হয় এটা হবে ডি অরবিটাল। ঠিক আছে। এখানে যে আরও ভাগ আছে যদিও আমরা পড়বো। এখানে আবার কিছু সাব অরবিটাল পাবো, পি এক্স পাবো, পি ওয়াই পাবো, পি জেড পাবো, ডি এর ভিতরে ডি এক্স ওয়াই পাবো, ডি ওয়াই জেড পাবো, ডি জেড এক্স পাবো, ডি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার পাবো, ডি জেড স্কোয়ার পাবো। ওকে। আচ্ছা আমরা পড়বো এগুলো বিস্তারিত। তো কথা হচ্ছে অরবিটাল মানে এটাই যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। আমরা পুরো অধ্যায়টা শেষ করি, বাট এই ছোট ছোট বিষয়গুলো অনেক সময় বুঝি না, দ্যাটস আমি একটু বললাম আর কি। আচ্ছা, আসো কোয়ান্টাম সংখ্যা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা বিভিন্ন উপশক্তির ও ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে। বিভিন্ন উপশক্তির এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা, তো এটা মানে কি মূলত? আহ, মনে করো আহ, এটা হচ্ছে তুমি ক্লাসে তোমার মতো অনেকেই থাকতে পারে, তাই না? ক্লাসে তোমার মতো এরকম অনেকেই মেয়ে থাকতে পারে, ফারজানা নামে আরও অনেক মেয়ে থাকতে, না ফারজানা আলম নাকি ফারজানা ইসলাম, ফারজানা ইসলাম নামে আরও অনেক মেয়ে থাকতে পারে। তো এখন মনে করো অনেকগুলো মেয়ে আছে, টিচার তোমাকে ডাকবে। আচ্ছা, তো এখানে যদি টিচার নাম ধরে ডাকে ফারজানা ইসলাম এদিকে আসো, তাহলে এখানে ফারজানা ইসলামের মাঝে কয়েকজন একসাথে হয়ে গেছে, না কয়েকজন একসাথে। তো এক্ষেত্রে মানে মনে করি এখানে ফারজানা আছে, তারপর আসমা আছে, তারপর আরও অনেক নাম আছে, ফারহানা, অনেক মেয়ে আছে এখানে, এরা সবাই আছে। এর মাঝে উনি নাম ডাকলো ফারজানা ইসলাম, তার মানে এখানে যারাই আসবে তারা তো ফারজানা অবশ্যই, তার মানে অনেকগুলা মেয়ের মাঝে একটা সিলেক্টেড নাম চলে আসছে, সেটা হচ্ছে ফারজানা। ফারজানা আবার অনেকেই থাকতে পারে, ফারজানা কিন্তু আবার অনেকেই থাকতে পারে। তো এখন উনি কিন্তু শুধু ফারজানা ডাকলে হবে না, তার মানে উনি একটা নাম ডাকছে, পুরো ক্লাস থেকে মনে করো 3 জন বা 4 জন ফারজানা নামে আছে, তাহলে উনি পুরো ক্লাস থেকে 4 জনকে জাস্ট আলাদা করছে, মনে করো 100 জন ছাত্র, 100 জন ছাত্রী থেকে উনি 4 জনকে আলাদা করতে পারছে ফারজানা নামটা ডেকে। এখন উনি তো একজনকে চাচ্ছে, যে কোনো একজনকে, তাহলে এখন ওনাকে কি করতে হবে? এখন ওনাকে ওনার বাবার নাম ধরে ডাকতে হবে, বাবার নাম। তাহলে খেয়াল করো 2 নাম্বারে উনি ডাকতেছে তার বাবার নাম, বলতেছে ফারজান ইসলাম, বাবা আনিসুল ইসলাম, এদিকে আসো। বাট মজার বিষয়, তোমাদের 4 জনের মাঝে 3 জনের বাবার নাম আবার সেম, 3 জনের বাবার নাম আবার সেম হয়ে গেছে। 3 জনের বাবার নামই মনে করো আনিসুল ইসলাম।
তাহলে এখানে মনে করো সে একজনকে বাদ, এখন বাকি তিনজনের মাঝে আবার মানে এখন ঝামেলা, বাকি তিনজনের মাঝে আবার কে আসবে? আচ্ছা, তাহলে 2 নম্বর কোয়েশ্চেন দিয়ে উনি তিনজনের ভিতরে আসছে। এবার আরেকটা বিষয় যে তাহলে মাথার নাম ধরে ডাকতে হবে এখন, তাহলে উনি 3 নাম্বার মাথার নাম ডাকছে। তো মাথার নাম ধরে ডাকার আরেকটা বিষয় হচ্ছে এখানে মাথার নাম আবার দুজনের ক্ষেত্রে সেম, মানে দুজনের মাথার নাম সেম মনে করো। তাহলে এখন তিনজন থেকে আরেকজন বাদ, তাহলে এখন দুজনের মধ্যে চলে আসছে বিষয়টা। দুজনের মধ্যে এখন কে যাবে? দুজনের মধ্যে এখন কে যাবে? এখন মনে করো 4 নাম্বারে ডাকলো ওনার ভাইয়ের নাম ধরে, বলতেছে ফারজানা ইসলাম, পিতার নাম এটা, মাথার নাম এটা, ভাইয়ের নাম এটা। দেন তুমি পুরোপুরি আলাদা হয়ে গেলা। দেন তোমাকে টিচার খুঁজে পাইছে। তার মানে খেয়াল করো, তোমার পরিচয়কে সুনির্দিষ্ট করার জন্য, তোমার পরিচয়কে একদম স্পেসিফিক সুনির্দিষ্ট করার জন্য তোমার নাম লেগেছে, তোমার পিতার নাম লেগেছে, তোমার মাথার নাম লেগেছে। যদি বলি তোমার নানার নাম, তোমার দাদার নাম বা তোমার ভাইয়ের নাম, যে কোনো একটা হইতেই পারে, তোমার দাদার নাম লেগেছে। এই 4টা টপিক লেগেছে তোমাকে স্পেসিফাই করার জন্য। আমরা যে বলতেছি এই জায়গায় একটা ইলেকট্রন আছে, ক্যালসিয়াম, সোডিয়ামের 11তম ইলেকট্রন কোথায় আছে? সোডিয়াম 11তম ইলেকট্রন কোথায় আছে আমাকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করো বা লোকেট করো। এই যে এটা কোথায় আছে এটা ব্যাখ্যা করার জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমরা 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা পড়বো। সেমভাবে তোমাকে ডাকার জন্য যেমন 4টা নাম ব্যবহার করতে হয়েছিল, আমরা এখানে 4টা নাম ব্যবহার করবো। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6। এই 2p6-এর মনে করো এখানে অনেকগুলো ইলেকট্রন আছে তাই না? 2p6-এর 4টা 6, 3টা সাবঅরবিটাল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইভাবে তো ইলেকট্রনগুলো থাকে। এই মনে করো আমি এই একদম 11তম ইলেকট্রনটাকে ডাকতেছি, 11তম সোডিয়ামের 11তম ইলেকট্রন, এদিকে আসো। সোডিয়ামের 11তম ইলেকট্রনকে আমি ডাকতেছি। 11তম ইলেকট্রন কে? এই যে এটা 11তম ইলেকট্রন হচ্ছে এটা। আচ্ছা, 11তম ইলেকট্রনের পরিচয় বলো এবার। 11তম ইলেকট্রন কত নাম্বার শক্তি স্তরে আছে? 2p6-এর ভিতরে আছে, তার মানে 2 নম্বর শক্তি স্তরে। তার মানে এটা কত নম্বর শক্তি স্তরে? 2 নম্বর। এবং 2 নম্বর শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে? পি উপশক্তি স্তরে। তার মানে পি উপশক্তি স্তরে আছে। এই পি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত হয়? 1। দেন এবার বলতে পারো পি উপশক্তি স্তরে আবার আমরা জানি 3টা সাবঅরবিটাল আছে, px, py, pz। বলো যে স্পেসিফিকলি pz এর ভিতরে আছে। তাহলে pz এর ভিতরে মনে করো -1, এটা pz বা -1 একটু পরে বুঝবা, pz। এরপরে pz এর ভিতরে আবার 2টা আছে, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, মানে একটা হচ্ছে ডান দিকে ঘুরে, একটা হচ্ছে বাম দিকে ঘুরে। স্পিন আর কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা যখন আমরা পড়বো গুণন কোয়ান্টাম সংখ্যা, ওখানে বলতেছি প্লাস হাফ এটা, বা মাইনাস হাফ ধরো, এটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে এই যে এই 11তম ইলেকট্রনটাকে লোকেট করার জন্য আমাকে কয়টা বিষয় ব্যবহার করতে হয়েছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে এই 2, দেন সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, দেন এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এভাবে আমরা একটা ইলেকট্রনকে লোকেট করার জন্য বা বিস্তারিত জানার জন্য আমাকে 4টা বিষয় পড়তে হবে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সাবঅর্ডিনারি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। আমরা 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন, সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা এল, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা এস। ওকে, এবার আসো প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা অলরেডি তুমি জেনে গেছো, এটা অলরেডি জানো। সহকারী কোয়ান্টাম সংখ্যা অলরেডি জানো। প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে যে শক্তি স্তরে ইলেকট্রনটা থাকবে, যে শক্তি স্তরে থাকবে সেটাই হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা। যে শক্তি স্তরে থাকবে সেটাই হচ্ছে তার সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনটা? যে উপশক্তি স্তরে থাকবে সেটাই হচ্ছে তার সহকারী কোয়ান্টাম সংখ্যা। এস এ থাকলে আমরা জানি এস, পি, ডি, এফ। এস এ থাকলে 0, পি এ থাকলে 1, ডি এ থাকলে 2, এফ এ থাকলে 3। হয়ে গেলে কিসের মান? এল এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এই যে পি এ থাকলে সেটার মান কি হয়? 1, ডি এ থাকলে কি হয়? 2 হয়, এফ এ থাকলে কি হয়? 3। মানে আমি 9-10-এ পড়িয়েছি তো তোমাকে, ওই জন্য এগুলো আমি এখন মানে অতভাবে যাচ্ছি না, পড়াবো, বাট তুমি এগুলো বোঝার কথা। এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। তো অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল। ঠিক আছে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা অলরেডি ইউ নো, এটা তুমি জানো। তাহলে
তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার অরবিট বা শক্তি স্তর আবর্তন করে। মানে কি, এই যে ইলেকট্রন কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে। খুবই ভালোভাবে মাথায় রাখো, খুবই ভালোভাবে মাথায় রাখো। প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকার প্রকাশ করে। কি প্রকাশ করে? আকার। আকার, আকার এবং আকৃতির মাঝে আশা করছি পার্থক্যটা জানো। মনে করো এটা একটা আমাদের 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। খেয়াল করো 1 2 3। তাহলে 1 নম্বর শক্তি স্তরটা ছোট, 2 নম্বর শক্তি স্তরটা বড়, 3 নম্বর শক্তি স্তরটা আরও বড়। তার মানে 1 2 3 বাড়ার সাথে সাথে আলটিমেটলি আকারটা বাড়তেছে। এটাই হচ্ছে আকার প্রকাশ করে আমাদের প্রধান শক্তি স্তরের বা অরবিটের শক্তি স্তর আকার প্রকাশ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1 হলে প্রথম শক্তি স্তর বা কে সেল, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা এল সেল, এন এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর বা এম সেল, চতুর্থ শক্তি স্তর বা এন সেল। যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2n²। মানে একটা শক্তি স্তরে কততম শক্তি স্তর এটাকে যদি তুমি এন বলো, এখানে টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বের করতে চাও 2n² দিয়ে তুমি বের করতে পারবা। শেষ। আচ্ছা, এরপরে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা কোনো ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থান এবং ইলেকট্রনের শক্তি এবং নিউক্লিয়াস থেকে দূরত্বকে বোঝায়। মানে আমাদের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের যে দূরত্ব এটাকে প্রকাশ করে আমাদের এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা। মনে করো তোমার যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2 হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয়, তাহলে 2টা দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এটা অনেক দূরে নিউক্লিয়াস থেকে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, এখানে কক্ষপথের ব্যাসার্ধ নিউক্লিয়াসের দূরত্ব সম্পর্কিত কিছু কথাবার্তা বলা আছে। আর এন ইজ ইকুয়াল টু h²/4πr² m² ইন্টু n²/z। এটা আমাদের আসে না পরীক্ষায়, এগুলো মোটামুটি খুব কম আসে। তারপরে আমরা এমসিকিউ এগুলো সলভ করবো, তুমি সূত্রটা একটু জেনে রাখতে পারো কক্ষপথের ব্যাসার্ধ কীভাবে বের করতে হয়। এখানে কিন্তু এগুলো কিন্তু ফুল আমাদের তোমার ইয়ামান কী বলা হয়, তোমার ধ্রুব মান। এখানে আমাদের n² মান জানতে হবে, জেড এর মান জানতে হবে। জেড মানে হচ্ছে তুমি কততম, এই যে পারমাণবিক সংখ্যাটা, এন মানে হচ্ছে কততম ইলেকট্রন, কততম শক্তি স্তরের দূরত্ব বের করতে চাচ্ছ এটা। তাহলে এই যে এই সূত্রটা জানলেই চলবে, শুধু ওই বড়টা লাগবে না, সরি। এই যে এই বক্স করা যেটা আছে ওটা পড়বা, বক্স করা যেটা আছে এটা পড়লে হবে। এটা না, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য z = 1 ধরে হাইড্রোজেন পরমাণুর বেলা এটা হয় আর কি। তো আমরা এই আর এন = 5.292 n² ইন্টু 10⁻11 মিটার, এই বক্স করা লাইনটা একটু পড়বা। এরপর আসো সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা এল। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝছি, এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিন্যস্ত থাকে। বলেই নাই, এটা যদি শক্তি স্তর হয়, শক্তি স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে, যাকে আমরা বলি উপশক্তি স্তর। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপস্তরে রয়েছে তার প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয়। এই যে প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে ইলেকট্রনটা আছে সেটা প্রকাশের জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা ইউজ করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা অপর নাম কিন্তু অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা ইত্যাদি। এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। বিজ্ঞানী সমারফিল্ড এটা আবিষ্কার করেন। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর সূত্র কি? এল এর সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এল এর সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। মনে করো তোমাকে এন এর মান দেওয়া আছে কত, 4। তাহলে এল ইজ ইকুয়াল টু কত হবে, 0 থেকে n-1, n-1 মানে 4 - 1 ইজ ইকুয়াল টু কত হয়, 3। তার মানে 0 1 2 3। মনে রাখবে সবসময় এক কম হয়। n ইজ ইকুয়াল টু 3 হলে 0 1 2, n ইজ ইকুয়াল টু 4 হলে 0 1 2 3, এক কম হবে সবসময়। তাহলে 0 থেকে n-1 পর্যন্ত, এভাবে আমরা এল বের করি। আসো, প্রধান শক্তি স্তর n ইজ ইকুয়াল টু 1 হলে এল ইজ ইকুয়াল টু হবে 0। আবার খেয়াল করো 0 1 2 3। এই 0 এর জন্য আমরা কোন অরবিটাল পাই, এস অরবিটাল। 1 এর জন্য কোন অরবিটাল পাই, পি অরবিটাল। 2 এর জন্য কোন অরবিটাল পাই, ডি অরবিটাল। 3 এর জন্য কোন অরবিটাল পাই, এফ অরবিটাল। 0 এর জন্য এস, 1 এর জন্য পি, ডি এর জন্য ডি, 3 এর জন্য এফ। তাহলে 1 প্রধান শক্তি স্তর যদি 1 হয় তাহলে এটা হবে কি 1s। এটা কি হবে 1s। তাহলে এটা যদি 2 হয় এটা হবে কি, তোমার n এর মান 2 হলে l এর মান দুইটা পাও, একটা হচ্ছে 0 এবং 1। তাহলে এটা হবে 2s, এটা হবে 2p। এই যে 2s এবং 2p। তুমি যদি n এর মান 3 ধরো তাহলে l এর মান 3টা পাবা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তার মানে 3s পাবা, 3p পাবা, 3d পাবা। এই যে তৃতীয় শক্তি হচ্ছে 3s 3p 3d। 4 হলে l এর মান পাবা 0 1 2 3। তার মানে 4s পাবা, 4p পাবা, 4d পাবা, 4f পাবা। 4s 4p 4d 4f। এখন তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় 2d কখনো সম্ভব কিনা, 2d কখনো সম্ভব কিনা, আমাদের ক নাম্বার কোয়েশ্চেন আসে এটা।
টুডি সম্ভব কিনা। আচ্ছা, টু এর জন্য আমাদের এন এর মান কত, এন এর মান হচ্ছে এখানে টু, এল এর মান কত হবে তাহলে জিরো এবং ওয়ান, জিরোর জন্য হয় এস, ওয়ানের জন্য হবে পি, তার মানে টু এস এবং টু পি, তার মানে টুডি সম্ভব না, কারণ আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য আমরা জিরো এবং ওয়ান পাই, এস এবং পি পাই, টুডি তো পাই না, থ্রি তো পাই না, দ্যাটস আমাদের টুডি সম্ভব না, মনে রাখবা। এবার আমরা যে বললাম এই যে নামগুলা বললাম এস, তারপর পি ডি, এগুলো পূর্ণরূপ কি, এস মানে হচ্ছে শার্প, পি মানে প্রিন্সিপাল, ডি মানে ডিফিউজড, এফ মানে ফান্ডামেন্টাল, এস পি ডি এফ যেগুলা এল এর মান জিরো ওয়ান টু থ্রি নির্দিষ্ট সংখ্যা উপস্থাপন করে এবং বোর্ড প্রস্তাবিত প্রধান শক্তিস্তর মধ্যে বৃত্তাকার এবং উপবৃত্তাকার প্রভৃতি শক্তিস্তর ধারণা প্রস্তাব করেন। গেল, এবার আসো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল, প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি, যততম শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, 2 নম্বর শক্তি স্তরে থাকলে এন ইজ ইকুয়াল টু টু, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন, 3 নম্বর শক্তি স্তরে থাকলে এন ইজ ইকুয়াল টু থ্রি, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থ্রি। তাহলে যদি উপশক্তি স্তরে থাকে আমাদের, উপশক্তি স্তর মানে থ্রি এসে থাকলে এস ইজ ইকুয়াল টু জিরো, পি এ থাকলে পি ইজ ইকুয়াল টু ওয়ান, এভাবে আমরা প্রকাশ করব। ওকে, তাহলে আসো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বিষয়টা কি? আচ্ছা, আহ, আমরা যে বললাম পি অরবিটাল, এস অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। আমি যদি পি অরবিটাল নিয়ে একটু আলোচনা করি, আচ্ছা খেয়াল করো, আমরা এন এর মান তো গেলাম, এন এর মান হচ্ছে প্রধান শক্তি স্তর, এল এর মান হচ্ছে এগুলা জিরো, ওয়ান, টু, থ্রি। তুমি যদি ফিজিক্সের ভেক্টর পড়ে থাকো এতদিনে তুমি জানার কথা যে আমাদের তিনটা অরবিটাল থাকে, মানে তিনটা এক্সিস থাকে থ্রি ডাইমেনশনে। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, এসএসসিতে তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে পড়েছো। আমরা এখানে একটা নতুন অক্ষ পড়বো যেটা হচ্ছে জেড অক্ষ, যেটা হচ্ছে জেড অক্ষ। আমরা বাস্তবিকভাবে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন সেটা হচ্ছে, সেই চোখ দিয়ে আমরা সব ত্রিমাত্রিক বস্তু দেখি, থ্রি ডাইমেনশনাল বস্তু দেখি। তুমি বোঝার জন্য তুমি তোমার ঘরের কোণার দিকে তাকাও, কোণা, একদম কোণার দিকে তাকাও, কোণার দিকে তাকাইলে তুমি এরকম একটা দৈর্ঘ্য দেখতে পাবা, এরকম একটা প্রস্থ দেখতে পাবা, আবার কোন একটা নিচে নামছে দেয়াল, এরকম একটা কিছু দেখতে পাবা। এখানে একটা হচ্ছে এক্স অক্ষ, এখানে একটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে একটা হচ্ছে জেড অক্ষ। আমরা যে পি অরবিটাল বলতেছি, এস অরবিটালের আকৃতি কেমন জানো? এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। পি অরবিটালের আকৃতি কেমন? এই যে ডাম্বেল আকার। ডি অরবিটালের আকৃতি কেমন? ডাবল ডাম্বেল আকার। ঠিক আছে, এখন এই ডাম্বেল আকারটা, এই ডাম্বেল আকারটা বিভিন্ন এক্সিসে থাকতে পারে, এই ডাম্বেল আকারটা বিভিন্ন এক্সিসে থাকতে পারে। কিভাবে? আমরা যদি একটা এক্সিস আঁকি, মনে করো এটা হচ্ছে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই ডাম্বেল আকার যদি এক্স অক্ষ বরাবর থাকে, এমন এই ডাম্বেল আকার যদি এক্স অক্ষ বরাবর থাকে, আমরা জানি ডাম্বেল আকার থাকলে তার নাম হয় পি, যদি এক্স অক্ষ বরাবর থাকে তার নাম হবে পি এক্স। যদি এই ডাম্বেল আকারটা ওয়াই অক্ষ বরাবর থাকে তার নাম হবে পি ওয়াই। যদি ডাম্বেল আকারটা জেড অক্ষ বরাবর থাকে তার নাম হবে পি জেড। বুঝে গেছে? তাহলে ত্রিমাত্রিক দিকবিন্যাসের উপর ভিত্তি করে আমাদের এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা আরেকটা ক্লাসিফিকেশনে নিয়ে আসলাম। একটা হচ্ছে পি এটা এর আবার জন্য, বলা যাবে। বুঝি না। এফ ইউআই টি জেড এটা আবার বলা যাবে। আচ্ছা, আহ, আমরা যেটা পড়ছিলাম এটা হচ্ছে আমাদের অরবিটা, একটা এক্সিস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা এক্সিস যেখানে আমাদের একটা এক্স অক্ষ আছে, একটা ওয়াই অক্ষ আছে, একটা জেড অক্ষ আছে। আমরা জানি আমাদের এটা হচ্ছে এস অরবিটাল গোলাকার, এটা হচ্ছে পি অরবিটাল, এটা ডাম্বেল আকার, এটা হচ্ছে ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকার। ঠিক আছে, এস পি ডি, যেটা এখানে এল এর মান হচ্ছে এটা জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, তাই না? এটা মনে মনে রাখবা, এস হচ্ছে কেমন গোলাকার, পি হচ্ছে কেমন ডাম্বেল আকার, ডি হচ্ছে কেমন ডাবল ডাম্বেল আকার, এটা একটু মনে রাখতেই হবে। এস হচ্ছে কেমন গোলাকার, পি হচ্ছে কেমন ডাম্বেল আকার, ডি হচ্ছে কেমন ডাবল ডাম্বেল আকার। আচ্ছা, তোমাদের এটা আছে, এটা আছে বলতে মানে 15-20 পৃষ্ঠা পরে আছে, গুণগত রসায়নের 15-20 পৃষ্ঠা পরে আছে এই কথাটা। বাট এইটা দেওয়া উচিত ছিল আমাদের এই এখনই, তোমাকে এখনই এটা আমাদের বইয়ে এখনই থাকার উচিত ছিল, বাট আমাদের বইয়ে পিছনে এটা অ্যাড করছে। দ্যাটস ওয়াই তুমি প্রথমবার পর থেকে একটু ঝামেলা হতে পারে, বাট আমি দেখুন বলে দিচ্ছি। তাহলে দেখো, এস হবে গোলাকার, পি হবে ডাম্বেলাকার, ডি হবে ডাম্বল ডাম্বেলাকার। আমি যদি পি অরবিটাল নিয়ে কথাবার্তা বলি, এই পি অরবিটাল ডাম্বেলাকার ফর্মটা যদি এই এক্স অক্ষ বরাবরে থাকে,
মানে এক্স অক্ষ বরাবরে থাকে তখন তাকে আমরা বলি পি এক্স অরবিটাল, সাব অরবিটাল। যখন এই ডাম্বেলাকার ফর্মটা ওয়াই অক্ষ বরাবর থাকে তখন তাকে আমরা বলি পি ওয়াই অরবিটাল, সাব অরবিটাল। যখন যে এটা আমাদের জেড অক্ষ বরাবর থাকে তখন তাকে আমরা বলি পি জেড সাব অরবিটাল। ওকে, তাহলে পিটা আমরা ডি পড়বো, সেমভাবে এস পড়বো। তাহলে এই পি অরবিটালটা যখন পি এক্স অক্ষ বরাবর থাকবে তখন পি অরবিটাল, ওয়াই অক্ষ বরাবর থাকলে পি ওয়াই অরবিটাল, পি জেড বরাবর থাকলে তখন জেড অরবিটাল। আসো, এই যে ত্রিমাত্রিক দিকবিন্যাস ওরিয়েন্টেশন, এটাকেই আমরা প্রকাশের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা প্রকাশ করি। তাহলে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং কক্ষপথ ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভিতরে বিদ্যুৎ ক্ষেত্র এবং প্রভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিকস্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। মানে আমাদের যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ বিশিষ্ট, নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন আছে এটা নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে এখানে আমাদের একটা ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক একটা ওরিয়েন্টেশন বা বিন্যাস বা স্থিতি সৃষ্টি হয়। এবং এটাকে প্রকাশের জন্য আমাদের বিজ্ঞানী জিমেন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন। এটাকে আমরা বলি এম। এম আসছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের প্রথম শব্দ এম থেকে এম আসছে। এই এম এর ভ্যালু কিভাবে বের করতে হয় আমি অলরেডি তোমাকে বুঝিয়ে দিয়েছি এম মানে কি। যদি এখানে একটু মানে একটু হয়তো পরে করতেছে, আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি যে এম মানে কি বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে কি। এখন এই এমটা তুমি কিভাবে বের করবা? আচ্ছা, তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যার সূত্র জানো, এন। এন মানে কি? যততম শক্তি স্তর এটাই হচ্ছে তার এন এর মান। দ্বিতীয় শক্তি হলে এন এর মান 2। এবার আসলে এল এর মানে এল এর ভ্যালু কেমনে বের করো? এল এর ভ্যালু সূত্র হচ্ছে কত? 0 থেকে n-1। এটাই তো এল এর সূত্র, জানা? তার মানে এটা এল এর মান কত হবে? 0 1। এবার খেয়াল করো এম এর মান কেমনে বের করবা? এম এর মান বের করবা 0 সহ প্লাস মাইনাস এল। 0 সহ প্লাস মাইনাস এল, এটা হচ্ছে এম এর মান। 0 সহ প্লাস মাইনাস এল, এটা হচ্ছে আমাদের এম এর মান, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান। এল এর যে কোনো মানের জন্য এম এর 2l+1 সংখ্যক মান আছে। মানে তুমি এল এর মান যদি 1 ধরো, এল এর মান যদি 1 ধরো, এম এর মান পাবা 12+1 সংখ্যক। আমি একটু পরে বোঝাচ্ছি। এম এর মান এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝানো হয়। তুমি এম এর ভ্যালু যতটা পাবা ওটাই হচ্ছে তার অরবিটাল সংখ্যা। এবার আসো একটা উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। পি কে বলি পি। উপশক্তি স্তর পি মানে কি? এল এর মান 1, তাই না? উপশক্তি স্তর পি মানে হচ্ছে এল এর মান 1। এল এর মান এর 1 এর জন্য আমি এম এর মান বের করব। এম এর সূত্র কি? এম এর সূত্র হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল। আচ্ছা, এল এর মান কত ধরছো? এল এর মান 1, যেহেতু পি অরবিটাল। আবার বলতেছি খুবই মনোযোগী হও। এটা এটা পি অরবিটাল। পি অরবিটাল মানে পি অরবিটাল মানে হলো এল এর মান 1। পি অরবিটাল মানে হলো এল এর মান 1। এল এর মানের জন্য তুমি এখন এম এর মান বের করতেছো। এম এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল। তার মানে 0 সহ প্লাস মাইনাস 1, তার মানে 0। প্লাস মাইনাস 1 মানে কি? একবার প্লাস 1 আর একবার মাইনাস 1, এটাই। তার মানে 0 + 1 - 1, এটা হচ্ছে আমাদের এম এর মান। 0 + 1 - 1 কয়টা পাইলা? এম এর মান কয়টা পাইলা খেয়াল করো। একটা +1, একটা 0, একটা -1। কয়টা? একটা, দুইটা, তিনটা। এম এর মান কয়টা পাইলা? তিনটা। তার মানে এম এর মান যতটা পাইলা ওটাই হচ্ছে তোমার অরবিটাল সংখ্যা। তিনটা অরবিটাল। তার মানে পি এ অরবিটাল কয়টা? পি এ মূলত এটা সাব অরবিটাল বলতে পারো। তাহলে পি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? পি উপশক্তি স্তরের অরবিটাল হচ্ছে তিনটা। তাহলে ওই যে বললাম, ওই যে আমি একটু আগে বললাম, একটা হচ্ছে তোমার পি এক্স অক্ষ বরাবর থাকলে পি এক্স, পি ওয়াই অক্ষ বরাবর থাকলে পি ওয়াই, পি জেড অক্ষ বরাবর থাকলে পি জেড। এটাই হচ্ছে আমাদের তিনটা মান। একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। এই যে উপশক্তি স্তরের পি এর জন্য তুমি -1 এর জন্য মনে করে পি এক্স ধরলে, 0 এর জন্য পি ওয়াই ধরলা, পি +1 এর জন্য পি জেড ধরলা। এখানে তিনটা মান তুমি পাইলা। এখন তোমাকে যেটা বললো যে 2l+1 এর জন্য 2l+1 সংখ্যক তুমি অরবিটাল পাবা। 2l+1 সংখ্যক তুমি অরবিটাল পাবা। এবার একটু বের করে দাও এটা। মনে করো তোমাকে কি বললা হয়, কি বললো? 2l+1 সংখ্যক অরবিটাল পাবা। এখানে পি এর জন্য বের করতেছো। পি এর জন্য এল এর মান কত? 1। তুমি এল এর মান 1 বসাতো,
টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, দুই ওকে দুই, দুই একে কত হয় 3। এই যে তুমি কি 3টা অরবিটাল পাইছো? হ্যাঁ, 3টা অরবিটাল আমি পেয়েছি। তার মানে 12 প্লাস 1 সংখ্যক হলো আমি অরবিটাল পেয়েছি। আশা করি ক্লিয়ার। আমি আবার রিপিট করছি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম, চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিভিন্ন অরবিটাল আমাদের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন করবে। এই ওরিয়েন্টেশন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ধারণা দেয়। এখন এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আমরা কীভাবে বুঝলাম? আমরা যে পড়লাম ত্রিমাত্রিক দিকবিন্যাস, আমরা জানি ত্রিমাত্রিক দিকবিন্যাস মানে কি? তিনটা মাত্রা, তিনটা এক্সিস, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। এই যে ডাবল পিটা, পি অরবিটাল যদি এক্স অক্ষ বাড়া তাহলে পি এক্স, পি অরবিটাল যদি ওয়াই অক্ষ বাড়া তাহলে পি ওয়াই, পি অরবিটাল যদি জেড অক্ষ বাড়া তাহলে পি জেড। এভাবে আমরা যাচাই করি। এবার আসো, তাহলে তিনটা অরবিটাল, পি শক্তি স্তরে কয়টা অরবিটাল পাইলা? তিনটা। প্রতি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা জানো? প্রতি অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা করে। প্রতি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা করে? দুইটা করে। তার মানে এখানে পি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে? 6টা। যদি কেন দুইটা, এগুলো আমরা পরের কোয়ান্টাম সংখ্যাতে পড়তেছি। টোটাল ইলেকট্রন 6টা, এই জন্য আমরা পি টু দি পাওয়ার 6 লিখি আর কি, পি 6 লিখি। আচ্ছা, এবার আসো এসে। এস উপশক্তি স্তরে এস এর জন্য এল এর মান কত হয়? 0। আমরা জানি 0 1 2। এস এর জন্য এল এর মান কত হয়? 0। তার মানে এম এর মান কত হবে? সূত্রে বসাও, 0 সহ প্লাস মাইনাস এল বসাও, 0 সহ এল এর মান পাবা 0। তার মানে এখানে কয়টা? একটা মান পাচ্ছ না, একটা। এম ইকুয়াল কত পাচ্ছ? শুধু একটা। এই জন্য এস উপশক্তি স্তরে একটা অরবিটাল পাবা। এস উপশক্তি স্তরে কয়টা অরবিটাল পাবা? একটা। এবার আসো ডিএ। ডি এর জন্য তুমি এল এর মান কত পাচ্ছ? 2। ডি এর জন্য এল এর মান 2 পাচ্ছ। ডি এর জন্য এল এর মান পাচ্ছ 2। এবার তুমি এ করো, ডি এর জন্য 2 পাচ্ছ, এই যে এম এর মান বের করো। এম এর ভ্যালু কত? এম এর সূত্র কি? 0 সহ প্লাস মাইনাস এল, তার মানে প্লাস মাইনাস 2। তার মানে 0 একবার, প্লাস 2 একবার, প্লাস 1 একবার, দেন মাইনাস 1 একবার, মাইনাস 2 একবার, মাইনাস 1 একবার। ঠিক আছে? এই যে প্লাস মাইনাস 2 মানে কত? এই যে এখানে তোমাকে উল্টা করে যেতে হবে। প্লাস মাইনাস 2 মানে কত? এই 0 মাইনাস 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস 2, 5টা মান পাবা। 0 থেকে প্লাস মাইনাস 1 2 পর্যন্ত, 0 থেকে প্লাস মাইনাস 2 পর্যন্ত। তার মানে 0 প্লাস 2 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2 সবগুলো নিতে হবে। প্লাস মাইনাস, প্লাস 2 মানে কত? প্লাস 1 প্লাস 2, মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 2। তো উপশক্তি স্তর ডি এর জন্য এল এর মান 2 এর জন্য তুমি এম এর মান পাবা মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। কয়টা পাইলা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে। ডি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? 5টা। আমরা 12 প্লাস 1 সূত্র দিয়ে বসাবো। এখানে এল এর ভ্যালু কত? তাহলে এখানে এল এর ভ্যালু 2 পাইলা। তার মানে 2 দুগুণে 4 1 5, এই 5 অরবিটাল মিলল। এবং আমরা জানি প্রতি অরবিটাল 2টা ইলেকট্রন থাকে, তাহলে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে? 10টা। এবার আসে এফ উপশক্তি স্তরে। এফ এর জন্য এল এর মান কত? 3। তাহলে সূত্র বসাও, তাহলে 0 সহ প্লাস মাইনাস 3। তাহলে এই যে প্লাস 3 প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। কয়টা পাও? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7। না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা ভ্যালু পাও। তাহলে উপশক্তি স্তরের সংখ্যা কত? 7টা। আমাদের উপশক্তি স্তর অরবিটাল কয়টা? 7টা। প্রতি অরবিটালে 2টা করে ইলেকট্রন, টোটাল 14টা ইলেকট্রন। এই জন্য এফ টু দি পাওয়ার 14 হয়, বা এফ 14 আমরা লিখি আর কি। আচ্ছা, বুঝলা তো এতটুকু? এবার আসো, যে আমরা দুটো সূত্র শিখবো। একটা হচ্ছে অলরেডি শিখে আসছি, কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 12 প্লাস 1। তোমাকে যদি এল এর মান জানা থাকে, তাহলে তোমাকে যদি কোনো এল এর মান জানা থাকে, মোট উপশক্তি অরবিটাল সংখ্যা কেমনে বের করবা? 12 প্লাস 1 সূত্র দিয়ে বের করবা। 12 প্লাস 1 দিয়ে আমরা বের করতে পারি এখানে অরবিটাল সংখ্যা কত। মনে করে এল এর মান 1 দেওয়া আছে, তাহলে অরবিটাল সংখ্যা কত হবে? 2 ইন্টু 1 প্লাস 1, যত হয় তত। দেন এবার আসো, আমরা জানি প্রতি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? প্রতি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা করে। প্রতি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা করে? 2টা করে। অরবিটাল সংখ্যা যদি এত হয়, ইলেকট্রন সংখ্যা কত হবে? এটার সাথে পুরো 2 গুণ। এই যে খেয়াল করো, পরের লাইনে আমাদের যে সূত্র দেওয়া আছে, যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইন্টু 12 প্লাস 1। এই যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 ইন্টু 12 প্লাস 1। এখানে যদি তুমি 2 দ্বারা গুণ করে দাও, অরবিটাল সংখ্যাকে আমি কি করছি? জাস্ট 2 দ্বারা গুণ করে দিছি। 2 দ্বারা গুণ করে দেওয়ার ফলে আমি ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়ে গেছি। কারণ আমরা জানি প্রতি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। 2 ইন্টু 12%, যেখানে এল এর মান হচ্ছে 0 1 2 3। এল এর মান 0 1 2 3 হইতে পারে। 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, এফ হলে 3, আমাদের 3 হলে এফ অরবিটাল হয়। এছাড়াও তোমাকে যদি এন এর মান দেওয়া থাকে, এটা হচ্ছে এল থেকে তুমি কিভাবে বের করবে সেটা আমি একদম ক্ল্যারিফাই করতেছি। এটা হচ্ছে এল থেকে তুমি অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে বের করবা সেটা। তোমাকে যদি এন দেওয়া থাকে, এন এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকেও কিন্তু আমরা বের করতে পারি অরবিটাল সংখ্যা এবং তোমার সহকারী কোয়ান্টাম, এই যে ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে এন স্কোয়ার।
এন স্কোয়ার। প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে এন স্কোয়ার। তো আমরা জানি অরবিটাল সংখ্যা যদি এটা হয়, ইলেকট্রন সংখ্যা কত হবে? আমরা জানি প্রতি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তার মানে 2 গুণ, তার মানে 2n স্কোয়ার। ক্লাস 8 থেকে মনে হয় শিখে আসছে সূত্রটা, এই যে 2n স্কোয়ার। n এর মান তুমি যত বসাও এখানে সর্বোচ্চ ইলেকট্রন দানের কথা পেয়ে যাবা। এখানে যদি n এর মান 1 হয় তাহলে 2টা হবে, n এর মান 2 হলে 8টা হবে, 3 হলে 4টা 18টা হবে। এভাবে আমরা বের করি n এর মান আচ্ছা, তাহলে এই যে 3 হলে 9টা অরবিটাল, 9টা অরবিটাল আমরা জানি 9 দুগুণ 18টা ইলেকট্রন থাকতে পারবে 2n স্কোয়ার সূত্র দিয়ে। তাহলে এই দেখো, উপশক্তি স্তরের দিয়ে বা এল এর মান দিয়ে তুমি অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে 12+1। এল এর মান দিয়ে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2 × 12। তুমি একটা সূত্র মনে রাখলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 দ্বারা গুণ করে দিবা জাস্ট। অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12+1। এন এর মান দিয়ে অরবিটাল সংখ্যা হচ্ছে এন স্কোয়ার, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার। দ্যাটস ইট। ওকে, আমরা এরপরে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা এস স্পিন কোয়ান্টাম সংখ্যাটা ধরতেছি। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে ঢুকো। আচ্ছা, তো বলতেছিলা এটা হচ্ছে আমাদের একটা শক্তি স্তর। মনে করো 3 নম্বর শক্তি স্তর। এটা হচ্ছে কত? 3 নম্বর শক্তি স্তর। n = 3। এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। এটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের বিভিন্ন জায়গায় ইলেকট্রনগুলো থাকতে পারে, বিভিন্ন জায়গায়। এটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। মনে করো ইলেকট্রনগুলো এরকম বৃত্তাকার কোনো শেপ নিয়ে আসে, ডাম্বেল আকার কোনো শেপ নিয়ে আসে। এই যে যখন বৃত্তাকার থাকবে তখন তাকে আমরা এস অরবিটাল বলি, যখন ডাম্বেল আকার থাকে তখন আমরা পি অরবিটাল বলি। তো ওখান থেকে আসছে আমাদের এন থেকে পরবর্তী টপিক এল এর মান বা উপশক্তি স্তর, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? প্রধান শক্তি স্তরের মধ্যে কিভাবে আমাদের ইলেকট্রনগুলো বিদ্যমান সেটার উপর ডিপেন্ড করে আমরা উপশক্তি সহকারী কোয়ান্টাম সংখ্যা বিষয়টা বলি। সহকারী কোয়ান্টাম সংখ্যার সূত্র হচ্ছে 0 সহ n-1। খেয়াল করো, এটা কিন্তু 0 সহ n-1। আর এখন বলতেছি এই ডাম্বেল আকার ফর্মটা বিভিন্ন শেপে থাকতে পারে। মনে করো ডাম্বেল আকার ফর্মটা এই যে আমাদের তিনটা যে অক্ষ, এক্স অক্ষ বারেও থাকতে পারে, তখন তার নাম পি এক্স। এটা ওয়াই অক্ষ বারেও থাকতে পারে, তখন তার নাম পি ওয়াই। তখন এটা জেড অক্ষ বারেও থাকতে পারে, তখন তার নাম পি জেড। তাহলে কোন অক্ষ বরাবর আছে এটার উপর ডিপেন্ড করে আবার আমরা ত্রিমাত্রিক দিক বিন্যাস করতে পারি। এটার জন্য আমরা নিয়ে আসছি এই যে এম বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা কেন হয়? আমাদের এখানে এখানে প্রোটন আছে, কিন্তু এই প্রোটনটা পজিটিভ চার্জ বিশিষ্ট। এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন এবং প্রোটনের কারণে এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্রের জন্য এখানে বিভিন্ন ত্রিমাত্রিক দিক বিন্যাস সৃষ্টি হয়। মানে কোনো কোনো ক্ষেত্রে পি এক্স অরবিটালে, মানে এক্স অরবিটালে এক্স অক্ষের দিকে থাকে, কোনো কোনো ওয়াই অক্ষের দিকে থাকে, কোনো কোনো জেড অক্ষের দিকে থাকে। এই যে বিভিন্ন অক্ষের জন্য পরিবর্তনের জন্য বিভিন্ন অক্ষ বরাবর আমাদের ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে। এটার উপর ডিপেন্ড করার জন্য আমরা এম নিয়ে আসছি। মানে খেয়াল করো, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। এখানে টোটাল এই বোঝাচ্ছে এটা পুরোটা তৃতীয় শক্তি স্তর। প্রধান শক্তি স্তরের কীরকম আছে? ডাম্বেল আকার। ডাম্বেল আকার হলে পি অরবিটাল, তাহলে L = 0 n-1 দিয়ে তুমি বের করলা। এখন কিভাবে আছে? পি এক্স অরবিটাল বরাবর আছে, পি ওয়াই অরবিটাল বরাবর আছে, পি জেড বরাবর অরবিটাল আছে। এটা বের করার জন্য আমার এম এর মান বের করতে হবে। বুঝে গেছে? আচ্ছা, তো আমি যদি বলি এই এন এর মানের জন্য তুমি কি পাইছো, এল এর মান কি পাইছো? এল এর মান 0 পাইছো, 1 পাইছো, 2 পাইছো। 1 এর জন্য তুমি পি, যেহেতু পি অরবিটাল তুলতেছো তাই এখন এল এর মান কত? এল এর মান হচ্ছে তোমার 1 ধরতে হবে। এল এর মান 1। খেয়াল করো, তুমি এন এর মান ধরলা 3, এল এর মান 3 এর জন্য তুমি 0 পাইলা, 1 পাইলা, 2 পাইলা। 0 এর জন্য এস অরবিটাল পাইলা, 1 এর জন্য পি অরবিটাল পাইলা, 2 এর জন্য ডি অরবিটাল পাইলা। আমি এস অরবিটাল নিয়েও কাজ করতেছি না, ডি অরবিটাল নিয়ে আমি উদাহরণ দিয়েছি পি অরবিটাল নিয়ে, এই জন্য আমি পি অরবিটালের কথা বলতেছি। আমি বলতেছি পি অরবিটালের মাঝে কিভাবে আছে এটা? পি এক্স অক্ষ বরাবর আছে, পি ওয়াই অক্ষ বরাবর আছে, পি জেড অক্ষ বরাবর আছে। এটা বের করার জন্য তোমাকে আরেকটা সূত্র বের করতে হবে, এটা হচ্ছে 0 সহ +-L। +-L মানে কত? এখানে যেহেতু পি অরবিটাল ধরতেছে তার +-1, +-1। এখন +-1 মানে কত? একবার +1, একবার -1, আরেকটা তো 0 ধরছই। 0 সহ +-1 বা +-2 বললে +2, +1, -2, -1 দেন 0। ঠিক আছে? এভাবে করে আমরা বের করি। তাহলে এখন এটা পি এক্স, এটা যদি পি এক্স ধরো, এটা যদি পি ওয়াই ধরো, এটা হচ্ছে পি জেড। তিনটা কভার, তিনটা পাবা। বুঝে গেছে? এখন আসো, ইলেকট্রনটা তুমি বের করলা, লাস্ট ওয়ান, এটা সহজ আছে। মোটামুটি একটু জটিল লাগতে পারে তোমার ওই যে ম্যাগনেটিক কোয়ান্টাম ভিডিওটা আমি দিয়ে দিব, একটু রিপিট করবা। একদম রিকোয়েস্ট করতেছি, অবশ্যই মানে এটা রিপিট করবে। রিপিট না করলে বুঝবা না। এই কোয়ান্টাম সংখ্যাটা বোঝাটা খুব জরুরি। একটা সিকিউ পাবা এখান থেকে একদম 100%।
কোনো ভুল নাই। এইচএসসিতে যে একটা সিকিউ এখান থেকে মিস যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোয়ান্টাম সংখ্যা একটা থেকে দেয়, কোয়ান্টাম সংখ্যা থেকে একটা দেয়, আর ওই যে দ্রাব্যতা থেকে আরেকটা সিকিউ দেয়। ভালোভাবে করবা এই ক্লাসটা আবার। আচ্ছা দেখো, তো এখানে তুমি পি অরবিটাল বললা, আমি যদি বলি তোমাকে ওই যে লাস্টে যে উদাহরণটা দিছিলাম 2p6, এই যে মনে করো নিয়ন আর কি, নিয়ন 10, তাই না? নিয়ন 10-এর জন্য 1s2 2s2 2p6, এই 2p6-এর 10তম ইলেকট্রন কোথায় আছে আমাকে বের করে দেখাও। 2p6-এর 10তম ইলেকট্রন মানে নিয়নের 10তম ইলেকট্রন, নিয়ন কত, ইলেকট্রন সংখ্যা কত, 10, নিয়নের 10তম ইলেকট্রন কোথায় আছে আমাকে বের করে দেখাও। তাহলে এই 10তম ইলেকট্রন কত, 10তম ইলেকট্রন এখানে 1 2, 1 এবং দ্বিতীয় ইলেকট্রন এই 1s2-তে চলে গেছে, তৃতীয় এবং চতুর্থ ইলেকট্রন 2s2-তে চলে গেছে, বাকি ইলেকট্রন p-তে গেছে, তাই না? তার মানে অবশ্যই আমাদের এটা 2 নম্বর শক্তি স্তর আছে, আমি শিওর যে নিয়নের 10তম ইলেকট্রনটা কত নম্বর শক্তি স্তর আছে, 2 নম্বর। তার মানে এই যে 2 নম্বর শক্তি স্তরে পড়বে আর কি, এটা এখানে কোথাও একটা পড়বে, এখানে কোথাও একটা পড়বে, 2p6-এর কোথাও একটা পড়বে। আচ্ছা, তো এই 2 নম্বর, তার মানে আমার n এর মান কত, n এর মান কত, এই যে 2p6, তার মানে n এর মান কত 2। তার মানে এই যে 10 নম্বর ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমি বের করে দেখাচ্ছি, খেয়াল করো। 10টা নিয়নের 10 নাম্বার, এটা একটা সিকিউ কিন্তু, নিয়নের 10 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমি বের করে দেখাচ্ছি। তাহলে এই 2p6 যেহেতু 2, এই 2টা হচ্ছে n এর মান, n এর মান 2, l এর মান বের করো। l এর মান কত, এই n এর মান 2 এর জন্য তুমি l এর মান কয়টা পাও, 0 পাও, 1 পাও। 0 সমান হচ্ছে s, 0 হচ্ছে 1 হচ্ছে p। এই 2s2-তে তো পড়ে নাই, এই 0 মানে বোঝাচ্ছে 2s2টা, এই 2s2-তে আমাদের যায় না, 2s2-তে গেছে তৃতীয়তম ইলেকট্রন, চতুর্থতম ইলেকট্রন, আমাদের এই p-তে গেছে। তার মানে আমরা কোনটা ধরবো, এই যে 2p6 এখানে গেছে ইলেকট্রনটা, আমরা ধরবো l এর মান কত, l এর মান হচ্ছে 1, l এর মান কত, l এর মান হচ্ছে 1, এই যে p ধরছে বিদায়। এরপরে এই 2p6টাকে ভাঙাও, আমাদের ইলেকট্রোমিনাস এতটুকু শেষ। এখন এটাকে তোমাকে একটু ভাঙাইতে হবে। 2p6 আমরা 3টা সাব অরবিটাল আছে এরকম। এখন এই L2 এর জন্য তুমি m এর মান বের করো। m এর জন্য সূত্র কি আমরা জানি, m এর শূন্য সহ প্লাস মাইনাস 1, শূন্য সহ প্লাস মাইনাস 1 দিলে কত হয়, একটা হচ্ছে +1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে -1, এভাবে পাবা। প্লাস মাইনাস 2 দিলে 5টা পাবা। হ্যাঁ, তো এভাবে ম্যাক্সিমাম তুমি 2 3 পর্যন্ত যাবে আর কি, এত কঠিন না। তো দেখো, এটা যদি তুমি +1 ধরো, এটা যদি তুমি 0 ধরো, এটা যদি তুমি -1 ধরো, তাহলে এই p এর জন্য এটা হচ্ছে px, এই এটার জন্য এটা হচ্ছে px অরবিটাল, এটা হচ্ছে py অরবিটাল, এটা হচ্ছে pz অরবিটাল। তো এখানে ইলেকট্রনগুলো হুন্ডের নিয়ম যখন পড়বা, ইলেকট্রনগুলা এভাবে প্রকাশ করে, স্পিন, এটা হচ্ছে স্পিন মানে দিক, এটা হচ্ছে আমাদের প্লাস হাফ, এটা হচ্ছে এক দিক, এই যে এটা হচ্ছে প্লাস হাফ, দেন এটা হচ্ছে মাইনাস হাফ, এটা হচ্ছে প্লাস হাফ, এটা হচ্ছে প্লাস হাফের ডিরেকশন। হ্যাঁ, এই যে প্লাস হাফকে আমরা এভাবে লিখি, আর এটা হচ্ছে মাইনাস হাফের ডিরেকশন, মানে এটা ডান দিকে ঘুরতেছে, বাম দিকে ঘুরতেছে। তাহলে এটা যদি এভাবে ঘুরে, দেন এটা এভাবে দাও, এটা এভাবে দাও, দেন এটা এভাবে, এটা এভাবে, এটা এভাবে। খেয়াল করো আমি লাস্ট ইলেকট্রনটা কোনটা, লাস্ট ইলেকট্রন কিন্তু এটা, এই যে এটা 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 এটা। তাহলে এখানে আমাদের এখান থেকে তুমি এম এর মানও পাইলা, এম এর মানও পাইলা। এখন আসো এবার লাস্ট ইলেকট্রন তুমি যাচাই করতে, লাস্ট ইলেকট্রন কিন্তু একদম লাস্টে যেটা গেছে এটা, এবং এটা কোন দিকে, এটা হচ্ছে তোমার এদিকে, আর এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে মাইনাস হাফ। উপরের দিকে নিচের দিকে থাকলে এটা হচ্ছে মাইনাস হাফ, তার মানে এস এর মান কত, -হাফ। এভাবে আমি এন এর মান বের করলাম, এল এর মান বের করলাম, এম এর মান বের করলাম, এস এর মান বের করলাম। এবার আসে একটু এস এর মানটা ক্লিয়ার করে নিই। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা এস, প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিচ অক্ষের চারদিকে ঘূর্ণন বা স্পিন গতি থাকে। মানে আমরা যে পড়লাম এতক্ষণ, এখানে ইলেকট্রনটা তোমার এই যে এখানে আছে, এখানে আবার মনে করি ডাম্বেল আকার একটা ফর্ম আছে, ডাম্বেল আকার ফর্ম আবার px অরবিটালে থাকতে পারে, py অরবিটালে থাকতে পারে, pz অরবিটালে থাকতে পারে। কথা হচ্ছে ইলেকট্রনটা এখানে সুন্দরভাবে বসে থাকে না, ইলেকট্রনটা এখানে যে সুন্দরভাবে বসে থাকবে তা কিন্তু না। ইলেকট্রনটা যেখানে বসে সেখানে আবার সে ঘুরে, যেখানে বসে সেখানে সে এরকম ঘুরে, সে বাম দিকেও ঘুরতে পারে, সে ডান দিকেও ঘুরতে পারে, সে বাম দিকে ঘুরতে পারে, সে ডান দিকে ঘুরতে পারে। বাম ডান বলতে এখানে এরকম কোনো কথা নাই, এটা হইতে পারে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, যে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। খেয়াল করো, তাহলে প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিচ অক্ষের চারদিকে, মানে এটা যদি ইলেকট্রন হয় এটা এরকম করে নিচ অক্ষের চারদিকে ঘুরে। অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজের কক্ষপথে আবর্তন করতে থাকে। ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রনের অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এরকম যখন কোনো কিছু ঘুরবে, এই যে খেয়াল করে, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের প্রোটন বা পজিটিভ নিউক্লিয়াস। ইলেকট্রনটা এরকম করে ঘুরতে থাকে, এই যে এরকম করে ঘুরতে থাকে, এরকম করে ঘোরার কারণে তার কাছে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ইলেকট্রন স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ইলেকট্রনের স্পিন, স্পিন মানে কি, স্পিন মানে ঘোরা, ইলেকট্রন মানে কি, ইলেকট্রন মানে ইলেকট্রন, ইলেকট্রনের স্পিন, ইলেকট্রনের ঘোরা, মানে কোন দিকে ঘুরতেছে সে, সে কি
ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, সে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, কোন দিকে ঘুরতেছে এটাকে বোঝার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার আবর্তনের দিকে হলে বিপরীত দিকেও হইতে পারে, ঘড়ির কাঁটার দিকেও হইতে পারে, বিপরীত দিকেও হইতে পারে। তাই দু রকমের জন্য আমরা প্লাস হাফ নেই, মাইনাস হাফ নেই। মানে ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে মাইনাস হাফ। এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাই এটা হচ্ছে আমাদের প্লাস হাফ। এই যে কি হলো, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের দেখো, এই যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাই এটা প্লাস হাফ, ঠিক আছে, এটা প্লাস হাফ। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাই এটা মাইনাস হাফ। এভাবে ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে এটার উপর ডিপেন্ড করে আমরা যে কোয়ান্টাম সংখ্যা বলি এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এই যে আমরা বলতে পারি সাধারণ নিয়মে প্রতিটি অরবিটালের বিপরীত স্পিন, এই যে আমরা এটা এদিকে লিখি একবার, এদিকে লিখি একবার, মানে একটা হচ্ছে উপরের দিকে তীর চিহ্ন, একটা হচ্ছে নিচের দিকে তীর চিহ্ন। উপরের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে প্লাস হাফ, নিচের দিকে তীর চিহ্ন মানে হচ্ছে মাইনাস হাফ। এটা আমি এভাবে লিখতেছি বা এভাবে লিখতেছি, বুঝে গেছে? বিজুর ইলেকট্রনযুক্ত পরমাণুতে স্পন্দনিত চুম্বকীয় সৃষ্টি হয়, আচ্ছা এগুলো পড়বা। দ্যাটস এতটুকু বুঝলে হবে। আহ, এই চারটা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। কক্ষপথের নাম, কোন কক্ষপথে একটা ইলেকট্রন আছে? যদি প্রথম কক্ষপথ হয় তার মানে ক্যাসেল, তার মানে ক্যাসেল মানে প্রথম কক্ষপথ মানে n=1, বুঝছো? n=1 হলে এল বের করার সূত্র হচ্ছে l=0 সহ n-1, তার মানে l=0, তার মানে 1s। এটা হচ্ছে কোন অরবিটাল? 1s অরবিটাল। এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম বের করো। এল এর মান 1 হলে এম এর মান কত হবে? প্লাস মাইনাস কত হয় আমরা জানি, 0 সহ প্লাস মাইনাস এল, তাহলে আমাদের এল এর মান কত? 0। এই যে এল এর মান 0, এল এর মান কত? প্লাস মাইনাস 0 মানে কত? 0ই তো। এম এর মানও 0 হয়। তাহলে কয়টা পাচ্ছ? আমরা জানি এম এর মান যতটা ততটা হবে অরবিটাল, অরবিটাল হবে একটা, 1s অরবিটাল। এবং এই 1s অরবিটাল ইলেকট্রনটা আবার এই যে প্লাস হাফ দিকে ঘুরতে পারে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। এই যে প্লাস হাফ হইতে পারে, এই যে মাইনাস হাফ হইতে পারে, দুই দিকে দুইটা ঘুরতে পারে। এই জন্য 1s2, মানে দুইটা ইলেকট্রন থাকতে পারে। এই যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন, 1s2, এই জন্য আমরা বলি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে। টোটাল ইলেকট্রন কত? 1s2। দুই নাম্বারটা খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো এটা। দুই নাম্বার কক্ষপথ বা যেখানে এল শক্তি স্তর, এল শক্তি স্তর যে এর মান কত হয়? 2 হয়। এন এর মান 2 হলে এল এর সূত্র দিয়ে তুমি এল বের করো। এল এর মান তুমি 0 পাবা, এল এর মান তুমি 1 পাবা। আসো এল এর মান 0 ধরে কাজ করো, আচ্ছা 1 ধরে কাজ করো। এল এর মান 0 ধরে তো একবার উপরে কাজ করছো, এল এর মান 1 ধরে কাজ করো। এল এর মান 1 মানে কি? এল এর মান 1 মানে কি? পি অরবিটাল। এই যে পি অরবিটাল, টুটা করতে গিয়ে আসছে, এই যে n=2, এটা হচ্ছে এই 2p, এই যে 2p। এবার আসো, এল এর মান 1 হলে এম এর মান কয়টা পাবা? এল এর মান 1 হলে এম এর মান পাবো তুমি কয়টা? 3টা। এই যে এম এর ভ্যালুর জন্য সূত্র কি? এম এর ভ্যালু হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল, তার মানে 0 সহ প্লাস মাইনাস 1, তার মানে এই যে -1, এই যে 0, এই যে +1, তিনটা মান পাইলা। এম এর যতটা মান ততটা অরবিটাল। এখানে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল পাইলা, 3টা অরবিটাল, 3টা অরবিটাল, 2pতে 3টা অরবিটাল, ঠিক আছে? এখন প্রতিটা অরবিটালে, এই যে প্রতিটা অরবিটালে ইলেকট্রন দুদিকে ঘুরতে পারে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে প্লাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে মাইনাস হাফ। এই যে প্রতিটি অরবিটালে, 3টে অরবিটালে 3বার, প্রতিটা অরবিটালে প্লাস হাফ মাইনাস হাফ, তার মানে 3 × 2, 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকে, তার মানে 6টা ইলেকট্রন ঘুরবে। এই যে 2p6। এবার আসো এল এর মান যখন 0 পাইলা তখন এই যে 0 মানে কি? এস, 2 আসছে থেকে, এই যে 2, দেন l=0। আমরা জানি এস এর জন্য l=0 হয়, এম এর জন্য s=0 হয়। এবং এই যে 2s একটা অরবিটাল, আমরা জানি এম এর মান যতটা অরবিটাল ততটা 2s, দুটো ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে প্লাস হাফ, এটা মানে 2s2 শেষ। তার মানে এখানে 2s2, এখানে 2, এখানে 2, কত হয়? টোটাল 8। এই যে দ্বিতীয় শক্তি ইলেকট্রন সংখ্যা কত? 8 গেল। 3 নম্বর শক্তি স্তর আসো। 3 নম্বরে এন এর মান কত হয়? 3। এম এর মান 3 হলে এল এর মান কয়টা পাবা? 3টা। 0 পাবা, 1 পাবা, 2 পাবা, আলাদা আলাদাভাবে কাজ করো। এই 3s, এটার নাম কি? 3s। অ্যান্ড 3s এর জন্য
তুমি এল এর ভ্যালু তো জিরো, এম এর ভ্যালু জিরো, কারণ আমরা জানি এখানে এল এর ভ্যালু তো কত জিরো আসছে। এল এর ভ্যালু জিরো আসছে, এম এর ভ্যালু কত আসবে, জিরো আসবে, তার মানে একটা অরবিটাল আর কি। একটা অরবিটাল আমরা জানি দুই দিকে করতে পারি, একটা হচ্ছে প্লাস হাফ, একটা মাইনাস হাফ, তার মানে এই যে দুইটা 3s2 গেল। পি অরবিটাল আসো। পি অরবিটাল হলে এটা তো একবার দেখলা, পি অরবিটাল হলে আমরা জানি পি মানে কত, এল এর মান, এই এল এর মানের দিকে তাকাবা। এল এর মান হচ্ছে 1, তার মানে এম এর মান কত, -1 0 +1, কয়টা, তিনটা। অরবিটাল কয়টা, তিনটা। প্রতি অরবিটালে প্লাস হাফের দিকে ঘুরতে পারে ইলেকট্রন, মাইনাস হাফের দিকে অরবিটাল, তার মানে 3 × 2 ইজ ইকুয়াল টু 6টা ইলেকট্রন, তার মানে 3p6। এরপর আসো, এল ইজ ইকুয়াল টু 2 হলে, এল ইজ ইকুয়াল টু হলে 3d অরবিটাল, কারণ আমরা জানি এস পি ডি এফ 0 1 2, এই যে 2 এর জন্য ডি হয়, 3d অরবিটাল। ডি অরবিটাল হলে এম এর মান কত, এম এর মান, এম এর সূত্র কি, এম এর সূত্র হচ্ছে শূন্য সহ প্লাস মাইনাস এল প্লাস মাইনাস 2, তার মানে 0 +2 +1 -1 -2, এই যে -2 -1 0 +1 +2, কয়টা পাইলা, পাঁচটা। এই যে অরবিটাল কয়টা, পাঁচটা। প্রতি অরবিটাল ইলেকট্রন আবার দুই দিকে করতে পারে, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, এই যে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, 10টা ইলেকট্রন, 5 দুগুণে 10টা ইলেকট্রন থাকতে হবে, 3d10। এই জন্য আমরা 3d10 লিখি, 3p6 লিখি, 3s2 লিখি, বা 2s2 1s2 যেভাবে বলো। এবং টোটাল ইলেকট্রন যদি হিসাব করো এখানে, এই যে টোটাল ইলেকট্রন হিসাব করো তো, এই যে এখানে 3s2, 3p6, 3d10, এখানে দুইটা, এখানে 6টা, 8টা, এখানে 10টা, 18টা, এই যে 18টা ইলেকট্রন। এই যে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 18টা। 2n² সূত্র দিয়ে মিলাও তো, 2 × n এর মান কত, 3, 3 স্কোয়ার, 3 3 18, 18টা মিলছে, এই যে 18টা। এইভাবে তোমাকে মিলাইতেই হবেই। এবার আসো 2 নম্বরে মিলাও, দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, টোটাল কত হয়, 8। 2n² সূত্র দিয়ে মিলাতো, 2n², 2 কত, n এর মান কত, 2, 2 স্কোয়ার, কত হয়, 8। এবার তোমাকে মিলাইতে হবে। বুঝে গেছে, বুঝছো কিনা আমাকে জানাও। আবার করতে হবে, ক্লাসটা অবশ্যই আবার করতে হবে, এক ধাপে নাও বুঝতে পারে, খুবই স্বাভাবিক। আমি তো মনে করো এগুলা মনে হয় কতবার যেন পড়ছি, কোথায় যেন, কোথায় কোথায় জানি পড়ছি, এরপরে বছর খানেক পরে বুঝছি। তুমি যদি এক ক্লাসে বুঝতে পারো খুবই ভালো, বাট এই ক্লাসটা মিনিমাম আরও 2বার করবা, তাহলে মনে হয় বুঝতে পারবা ভালোভাবে। এবং কোয়ান্টাম সংখ্যা বোঝাটা খুবই জরুরি।